দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি এর আগের দিন তোমাদের অর্থাৎ দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের ৫ম অধ্যায়ের আলোচনা শুরু করেছিলাম। সেখানে বাংলার ছাপাখানার উদ্ভব সম্পর্কে এবং তাদের অগ্রগতি এবং ছাপাখানার অগ্রগতির ফলে বাংলায় যে শিক্ষার প্রসার ঘটেছিল সে সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমি এই ৫ম অধ্যায়েরই এক মূল্যবান টপিক যেটা আলোচনা করব সেটা হচ্ছে বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ। বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ কিভাবে ঘটেছিল সে সম্পর্কে আলোচনা করব। ব্রিটিশরা ভারতে তাদের শাসন প্রতিষ্ঠিত করার আগে ভারতবর্ষে কিন্তু বাংলায় বা ভারতে বিজ্ঞান ও কারিগরি শিক্ষার কোনো বিকাশ ঘটেনি। অর্থাৎ ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হওয়ার আগে ভারতবর্ষে বিজ্ঞান ও কারিগরি শিক্ষার কোনো অস্তিত্ব ছিল না। আমাদের বাংলা তথা ভারতবর্ষে ঊনবিংশ শতক থেকে বাংলায় অর্থাৎ ভারতে বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ ঘটতে শুরু করেছিল। এই যে বিজ্ঞান আর কারিগরি শিক্ষা, যে বিজ্ঞান দেশের উন্নতিতে কাজ করে থাকে, সেই বিজ্ঞান ও কারিগরি শিক্ষার যে বিকাশ বা চর্চা শুরু হলো সে সম্পর্কে আমি আলোচনা করছি, মন দিয়ে শোনো। পাশ্চাত্য শিক্ষার প্রসার। বাংলায় যখন তথা ভারতে ব্রিটিশ শাসনকাল থাকাকালীন পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটেছিল। সেই পাশ্চাত্য শিক্ষার প্রসারে ঘটার ফলে ভারতীয়রা অর্থাৎ বাঙালি শিক্ষার্থীরা বুঝতে পেরেছিল বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে। অর্থাৎ পাশ্চাত্য শিক্ষার প্রসার যত দ্রুত প্রসারিত হয়েছে তখন থেকেই ভারতীয়রা অর্থাৎ বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে জানতে পেরেছে, অবহিত হয়েছে। অর্থাৎ পাশ্চাত্য শিক্ষার প্রসারকেই এই বিজ্ঞান ও কারিগরি শিক্ষার পটভূমি হিসাবে ধরা যেতে পারে। এবার বাংলায় যে কারিগরি শিক্ষার বিকাশ ঘটছে এর প্রাথমিক উদ্যোগটা কে নিয়েছিল? অর্থাৎ আমরা যদি বলি অর্থাৎ জানি যে বাংলায় আধুনিক পাশ্চাত্য বিজ্ঞান অর্থাৎ পাশ্চাত্য শিক্ষার চর্চার জন্য অর্থাৎ আধুনিক বিজ্ঞান চর্চার যে শিক্ষা প্রতিষ্ঠান বলা যেতে পারে সেটা হলো কিন্তু এশিয়াটিক সোসাইটি। সেটা 1784 খ্রিস্টাব্দে কিন্তু স্যার উইলিয়াম জোন্স প্রতিষ্ঠা করেন। এই সোসাইটির বিভিন্ন পত্রপত্রিকা থেকে বিজ্ঞান চর্চার বিভিন্ন গবেষণা পত্রগুলো প্রকাশিত হতো। ওই সময় জন ম্যাকে শ্রীরামপুর কলেজে রসায়ন শাস্ত্র নিয়ে কিন্তু পড়াশোনা শুরু করেছিলেন। তাহলে বাংলায় এটা প্রাথমিক উদ্যোগ, অর্থাৎ বিজ্ঞান চর্চার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানটির নাম হলো এশিয়াটিক সোসাইটি। এবার যে এই শিক্ষা প্রসার ঘটছে, আধুনিক বিজ্ঞান চর্চার যে প্রসার বাংলায় ঘটতে শুরু করেছে, তাহলে এবার আমরা পড়ব যে বাংলায় সেই সময় যে বিজ্ঞান চর্চার গবেষণার জন্য যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছিল সেগুলো কি ছিল। তাহলে আধুনিক বিজ্ঞান চর্চার ও গবেষণার জন্য যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছিল, একটা হলো কলকাতা বিজ্ঞান কলেজ 1914,
ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স অর্থাৎ IACS 1876, কলকাতা বিজ্ঞান কলেজ এর আগে বললাম, তারপরে আপনার বা বলা যেতে পারে জাতীয় শিক্ষা পরিষদ, তারপরে বসু বিজ্ঞান মন্দির, এইগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিজ্ঞান চর্চার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল এবং নিয়মিতভাবে ওই সব জায়গায় ওই বিজ্ঞান সম্পর্কে বিজ্ঞানের বিভিন্ন শাখার মৌলিক গবেষণাগুলো এখানে করা হতো। এবার আমরা জানবো যে বাংলায় শুধু বিজ্ঞান চর্চার জন্য গবেষণার জন্য যে শুধু শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে উঠলো, এই যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স অর্থাৎ IACS, তারপরে কলকাতা বিজ্ঞান কলেজ, তারপরে বসু বিজ্ঞান মন্দির, তারপরে হচ্ছে জাতীয় শিক্ষা পরিষদ, তারপরে এগুলো প্রভৃতি আরো শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছিল। এবার এই বিজ্ঞান চর্চার পাশাপাশি কিন্তু বাংলায় কারিগরি শিক্ষাদানের উদ্দেশ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছিল বাংলায়, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তাহলে ওগুলোর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বলা যায় রুড়কিতে 1847 খ্রিস্টাব্দে রুড়কিতে ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। কলকাতায় ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1856 খ্রিস্টাব্দে। যাদবপুরে ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। এইগুলো কলেজগুলোতে কারিগরি শিক্ষাদান দেওয়া হতো, কারিগরি শিক্ষা দেওয়া হতো। বাংলায় বিজ্ঞানের যে সমস্ত বাংলার যে বিজ্ঞান চর্চার জন্য যে এতগুলি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল, তার পাশাপাশি কিন্তু কারিগরি শিক্ষার জন্য এই ইঞ্জিনিয়ারিং কলেজগুলো প্রতিষ্ঠিত হয়েছিল এবং বিজ্ঞান চর্চা ও কারিগরি শিক্ষা দ্রুত গতিতে এগিয়ে চলেছিল। তো এটা মোটামুটি ভাবে হলো বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ। অর্থাৎ প্রথমে জানলাম যে ব্রিটিশ শাসনরা ভারতবর্ষে আসার আগে বাংলা তথা ভারতবর্ষে কোনো বিজ্ঞান ও কারিগরি শিক্ষার সম্পর্কে প্রতিষ্ঠান সম্পর্কে তো জ্ঞান ছিলই না, শিক্ষার সম্পর্কে কোনো অস্তিত্ব ধারণাও ছিল না। কিন্তু 19বিংশ শতকের শুরু থেকেই কিন্তু বিজ্ঞান চর্চার বিকাশ হতে বাংলায় শুরু করে। পটভূমি আমি বললাম, পটভূমি পাশ্চাত্য শিক্ষার প্রসারের ফলে শিক্ষার্থীরা বুঝতে পারলো ভারতীয়রা যে কারিগরি শিক্ষাটা কি এবং বিজ্ঞান চর্চাটাই বা কি, সে সম্পর্কে জানতে পারলো। তারপরে জানলাম যে এই গবেষণার ফলে এই বিজ্ঞান চর্চার জন্য প্রাথমিক উদ্যোগ নিয়েছিল এই বিজ্ঞান চর্চার গবেষণার পত্রগুলো প্রকাশিত হতো এশিয়াটিক সোসাইটির থেকে প্রকাশিত বিভিন্ন পত্রপত্রিকা থেকে। এই জন্য এটাকে বিজ্ঞান চর্চার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান বলা যেতে পারে। এবার নেক্সটে আমরা পড়লাম বাংলায় বিভিন্ন ধরনের বিজ্ঞান চর্চার জন্য বিভিন্ন ইনস্টিটিউট শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। এই IACS, জাতীয় শিক্ষা পরিষদ, কলকাতা বিজ্ঞান কলেজ, এগুলো প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। তারপরে আমরা জানলাম যে তার পরে আবার কারিগরি শিক্ষার বিকাশের জন্য ইঞ্জিনিয়ারিং কলেজ, কলকাতা ইঞ্জিনিয়ারিং কলেজ, রূপগীতে ইঞ্জিনিয়ারিং কলেজ, যাদবপুরে ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। এটা গেল মোটামুটি ভাবে বাংলায় কারিগরি শিক্ষার বিকাশ। এবার আমি যে বললাম যে বাংলায় যে বিজ্ঞান চর্চার জন্য গবেষণার জন্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছিল, সেই শিক্ষা প্রতিষ্ঠানকে এবার আলাদা আলাদা ভাবে 4 মার্কের এক একটা করে কোশ্চিন হয়। কি কি সম্পর্কে? যেমন ধরো যে বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশে, উন্নতিতে, অগ্রগতিতে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের কি ভূমিকা ছিল বা অবদানে কি ছিল, এইভাবে একটা কোশ্চেন আছে, অর্থাৎ 4 মার্ক। ধরে নাও যে কলকাতা বিজ্ঞান কলেজ সম্পর্কে কি জানো, বাংলার বিজ্ঞান চর্চার বিষয় এর অগ্রগতি সম্পর্কে আলোচনা করো। এই যে জাতীয় শিক্ষা পরিষদ কিভাবে শিক্ষার অগ্রগতি এগিয়ে নিয়ে গেছিল, এগুলো প্রত্যেকটা আমাদেরকে 4 মার্কের অ্যান্সারের জন্য মুখস্থ করতে হবে এবং জানতে হবে। তাহলে আজকে আমি আর একটা জিনিস আলোচনা করছি, সেটা হচ্ছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। এই যে শিক্ষা প্রতিষ্ঠান, বিজ্ঞান চর্চা গবেষণার জন্য যে শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে উঠেছিল, এখানে
গবেষণা এর সম্পর্কে আমরা জানবো। এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের উদ্দেশ্য, লক্ষ্য, অগ্রগতি কতটা হয়েছিল, বিজ্ঞানীরা কারা ছিল, সে সম্পর্কে আমরা জানবো। সর্বপ্রথমে তাহলে এবার আসি যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, এটা অনেক বড় শিক্ষা প্রতিষ্ঠান, বিজ্ঞান প্রতিষ্ঠানের নাম, এই জন্য এটাকে সংক্ষেপে শর্টে বলা হয় IACS। এটা আবার পুরো নাম আছে, IACS এর পুরো নাম কি? তো অলরেডি তোমরা জানো IACS, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, মুখস্থ করে নেবে। এবার IACS আমি এবার বলবো, কিন্তু বুঝতে অসুবিধা আর হওয়ার কথা নয় তোমাদের। এবার এই যে IACS এর এই প্রতিষ্ঠানটি বিজ্ঞান চর্চার গবেষণার জন্য যে প্রতিষ্ঠিত হলো, এর প্রতিষ্ঠাতাকে এবার আমরা জানবো। এটি কবেই বা প্রতিষ্ঠিত হলো? তাহলে বিজ্ঞানের অধিকর্তা ফাদার ইউজিন লাফো, এই লোকটার নাম হচ্ছে ফাদার ইউজিন লাফোর উদ্যোগে যে প্রতিষ্ঠা করেছিল, অনুপ্রাণিত করেছিল তাকে, সে যে প্রতিষ্ঠা করেছিল সেটা হলেন, তার নাম হলো মহেন্দ্রলাল সরকার। ডক্টর মহেন্দ্রলাল সরকার। এটি 1876 খ্রিস্টাব্দে এই শিক্ষা প্রতিষ্ঠানটি অর্থাৎ IACS প্রতিষ্ঠানটি কলকাতার বউবাজার স্ট্রিটে প্রতিষ্ঠা করেছিল 1876 খ্রিস্টাব্দে, কলকাতার বউবাজার স্ট্রিটে, মনে রাখবে। কিন্তু এই বউবাজার স্ট্রিট থেকে এটাকে সরিয়ে নেওয়া হয়েছিল, এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে, কখন ভারত যখন স্বাধীনতা লাভ করলো, তখন কলকাতার যাদবপুরে এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এই প্রতিষ্ঠানটিকে কি করেছিল, স্থানান্তরিত করা হয়েছিল। এবার এই আমরা জানলাম যে ডক্টর মহেন্দ্রলাল সরকার, এই ডক্টর মহেন্দ্রলাল সরকার জীবিত থাকাকালীন অর্থাৎ আমৃত্যু পর্যন্ত তিনি এই প্রতিষ্ঠানের সম্পাদক হিসাবে নিযুক্ত ছিলেন। যারা এই প্রতিষ্ঠানটির পরিচালনার সাথে যুক্ত ছিলেন তাদের নাম আমাদের সকলের জানা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কেশবচন্দ্র সেন, এইরকম প্রমুখ ব্যক্তিরা এখানে এই প্রতিষ্ঠানটি পরিচালনার কাজে অতপ্রতভাবে নিযুক্ত ছিলেন। এবং এর প্রথম অধিকর্তা হিসাবে নিযুক্ত হয়েছিলেন প্যারীমোহন মিত্র। তাহলে এবার আমরা জানলাম যে প্রতিষ্ঠাতা, সম্পাদক এবং পরিচালনার সঙ্গে কারা কারা নিযুক্ত ছিলেন। এবার আমরা জানবো যে এখানে কি কি গবেষণা করা হতো। এখানে এই যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, এই প্রতিষ্ঠানটিতে পদার্থ ও রসায়ন বিজ্ঞানের বিভিন্ন শাখার মৌলিক গবেষণাগুলো করা হতো। এখানে পদার্থ ও রসায়ন বিজ্ঞানের বিভিন্ন শাখার মৌলিক গবেষণাগুলো করা হতো এবং বিজ্ঞান বিষয়ক গবেষণা ও বক্তৃতা প্রদানের ব্যবস্থা করা হতো। এখানে গবেষণা ও বিজ্ঞান বিষয়ক বক্তৃতা প্রদানের জন্য শুধুমাত্র আমাদের দেশীয় বিজ্ঞানীরা নয়, বিদেশেরও বিজ্ঞানীরা এই গবেষণাগারে অংশগ্রহণ করত বা অংশ নিত। এবার আমরা এই যে পদার্থ রসায়ন বিজ্ঞান, এই যে যাদের বিজ্ঞান চর্চার গবেষণাগুলো তাদের কাজগুলো প্রকাশ করার জন্য, মানে জনগণের কাছে প্রকাশ করার জন্য বা বিভিন্ন পত্রিকা দরকার, তো এরা এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন সায়েন্স তার গবেষণা ও বিজ্ঞান চর্চার নথিপত্রগুলো, কাজগুলো প্রকাশ করার জন্য তারা কিন্তু এই প্রতিষ্ঠানটি কিন্তু একটা পত্রিকা প্রকাশ করেছিল। এটা আমাদের জানতে হবে, ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স। শুধুমাত্র এই পত্রিকায় এখানকার বিজ্ঞান চর্চা গবেষণার কাজগুলো প্রকাশিত হতো তা নয়, দেশের এবং বিদেশের বিভিন্ন পত্র পত্রিকার গবেষণা, এখানকার বিজ্ঞান চর্চা ও গবেষণার কাজগুলো নিয়মিত ও বিভিন্ন পত্রিকায় প্রকাশিত করা হতো। এটা গেল গবেষণাপত্র। এবার যারা এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এই বিজ্ঞান চর্চার বা গবেষণা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যেসব বিজ্ঞানীরা নিযুক্ত ছিলেন তাদের নাম আমাদেরকে জানতেই হবে, অবশ্যই জানতে হবে। তারা হলেন কারা?
তাহলে এরা হলেন এই আইএসসিএস এর সঙ্গে যাতে বিজ্ঞান চর্চা বা গবেষণার সঙ্গে অতপ্রতভাবে জড়িত ছিলেন, তারা ছিলেন জগদীশ চন্দ্র বসু, তারপরে মেঘনাথ সাহা, আশুতোষ মুখোপাধ্যায়, চন্দ্রশেখর ভেঙ্কট রমন, সুব্রহ্মণ্যম চন্দ্রশেখর। এই সব ব্যক্তিরা, প্রমুখ ব্যক্তিরা অতপ্রতভাবে জড়িত ছিলেন। একটা আমরা জানি রমন ইফেক্ট বা রমন ক্রিয়া, এই রমন ইফেক্ট বা রমন ক্রিয়াটা এখান থেকে কিন্তু চন্দ্রশেখর ভেঙ্কট রমন এই প্রতিষ্ঠান থেকে গবেষণা করার পর, গবেষণা করে কিন্তু এই রমন ইফেক্ট বা রমন ক্রিয়াটা গবেষণাটা আবিষ্কার করেছিলেন। এই জন্য তো আমরা জানি যে চন্দ্রশেখর ভেঙ্কট রমন 1930 খ্রিস্টাব্দে এই আবিষ্কারটির ফলে তাকে পদার্থবিজ্ঞানে কি দেওয়া হয়েছিল? নোবেল দেওয়া হয়েছিল। এই নোবেল পেয়েছিলেন চন্দ্রশেখর ভেঙ্কট রমন। তাহলে এই গবেষণাগার থেকে এ পেল। জগদীশ চন্দ্র বসুর মতো বিখ্যাত বিজ্ঞানী, আশুতোষ মুখোপাধ্যায়, মেঘনাথ সাহা, এরা এর সঙ্গে গবেষণার জন্য অতপ্রতভাবে কি ছিলেন? নিযুক্ত ছিলেন। এবার এই যে গবেষণা বিদ্যালয় একটা প্রতিষ্ঠিত হয়েছিল, এই মেঘনাথ সাহা যখন এই আইএসসিএস অর্থাৎ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের দায়িত্ব পেয়েছিলেন, তখন তিনি দায়িত্ব পাওয়ার পর তিনি একটা নতুন উদ্যোগ গ্রহণ করেছিলেন। তিনি এখানে এই প্রতিষ্ঠানের মধ্যে একটা তিনি সক্রিয় গবেষণার জন্য সক্রিয় বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। এখানে তিনি এক্স রশ্মি, তারপরে চৌম্বকত্ব, আলোক রশ্মি, তারপরে রমন ক্রিয়া, এইগুলো গবেষণা, এইগুলো আবিষ্কার করার চেষ্টা করেছিলেন বা করেছিলেন। এই যে মেঘনাথ সাহা এই যে সক্রিয় বিদ্যালয় প্রতিষ্ঠা করে যে এর এর অবদান, বাংলায় যে বিজ্ঞান চর্চা ও বিকাশের অবদান অগ্রগতিতে আরো প্রসারিত করেছিল। অর্থাৎ আমরা জানলাম যে ইন্ডিয়ান, মোটামুটি এইভাবে ধারণা করে লিখলেই 4 মার্ক হয়ে যাবে। তাহলে মোটামুটি আমরা জানলাম যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের প্রতিষ্ঠাতাকে কবে প্রতিষ্ঠিত হলো? তো প্রতিষ্ঠাতা কি হলো? ডক্টর মহেন্দ্রলাল সরকার প্রতিষ্ঠা করলেন। প্রতিষ্ঠা কবে করলেন? 1876 খ্রিস্টাব্দে করলেন। এর অধিকর্তা, প্রথম অধিকর্তা কে হলেন? প্যারীমোহন মিত্র। তারপরে আমরা পড়লাম যে গবেষণা কি কি গবেষণা করা হতো, গবেষণার জন্য কি কি পত্র পত্রিকা। এই ইন্ডিয়ান পত্রিকাটার নাম হল ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স। এই পত্রিকার দ্বারা কি করা হতো? এই গবেষণা কাজগুলো প্রকাশিত করা হতো। তারপরে আমরা জানলাম যে এই বিজ্ঞানে, এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের বিজ্ঞানীরা যারা ছিলেন, জগদীশ চন্দ্র বসু, চন্দ্রশেখর ভেঙ্কট রমন, মেঘনাথ সাহা, এরা নিজের নিজের বিখ্যাত অবদান রেখেছেন। জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেছিলেন বিজ্ঞান চর্চার জন্য। তাহলে এবার আমরা জানলাম যে কিভাবে বিশ্বব্যাপী এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশনের বিজ্ঞান চর্চা গবেষণার কথা প্রকাশিত হয়েছিল। অর্থাৎ নিঃসন্দেহ মূল্যায়নে বলা যায় যে বিজ্ঞান ও চর্চার বিকাশে এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশনের ভূমিকা অবদান ছিল গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এটা প্রশ্ন হলো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স কিভাবে বাংলার বিজ্ঞান অগ্রগতিতে সহায়তা করেছিল, অবদান কি ছিল, লিখো। বা টিকা লিখো, আইএসসিএস কি সে সম্পর্কে টিকা লেখো। এই সম্পর্কে এইটুক ধারণা দিলাম। তোমরা বই পড়বে, টেক্সট বইয়ে সেম মোটামুটি লেখা রয়েছে। এর আগে যেটা কোশ্চেন করলাম, বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে কি জানো? প্রথমে আলোচনা করলাম, তারপরে শুধু একটা বিজ্ঞানের একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা। নেক্সট আলোচনা আমাদেরকে করতে হবে, আমাদেরকে জানতে হবে যে এই বিজ্ঞান শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি কি ছিল। আর ছিল কলকাতা বিজ্ঞান কলেজ, সেই সম্পর্কে জানবো। তারপরে বসু বিজ্ঞান মন্দির, সে সম্পর্কে জগদীশ চন্দ্র বসু, সে সম্পর্কে জানবো। আলাদা আলাদাভাবে 4 মার্কের কোশ্চেন। জাতীয় শিক্ষা পরিষদ কি, সে সম্পর্কে আলাদা আলাদাভাবে জানবো। তেমনি ভাবে কারিগরি শিক্ষার কারিগরি টেকনিক্যাল ইনস্টিটিউট, এগুলো সম্পর্কে আমরা জানতে হবে। প্রত্যেকটা আলাদা আলাদা করে 4 মার্কে জানতে হবে। নিশ্চয় আমি তোমাদের নোটস লিখে দেবো, চিন্তার কোনো কারণ নেই। এখন পড়ে যাও, যেগুলো সাবজেক্ট পড়ছো পড়ো, ইতিহাসটাও পড়বে, আমি বুঝিয়ে দেবো ঠিক সময় মতো লিখিয়ে দেবো অবশ্যই, ইনশাল্লাহ। তোমাদের জন্য দোয়া করবো যেন ভালো রেজাল্ট করতে পারো এবং পড়াশোনা করো ভালো করে। এখন ভাইরাসের জন্য নিজেকে যত্নে রাখবে, বাবা মা, পরিবার পরিজনকে, বাইরের অশিক্ষিত লোকদেরকে সকলকে বুঝিয়ে এই সম্পর্কে সামাজিক দূরত্বটা যাতে বজায় রাখে,
কোনোভাবে যাতে আক্রমণিত না হয়, আমাদের দেশ সুরক্ষিত হয়, আমাদের আল্লাহ ভালো রাখেন। বর্গেছি যে শিক্ষা মিশনের সমস্ত ছাত্রছাত্রীকে, বিশেষ করে দশম শ্রেণীর ছাত্রছাত্রীকে আবার আমি আন্তরিক শুভেচ্ছা সালাম জানিয়ে আজকে এখানে শেষ করছি।